সবথেকে কষ্টের কথা হচ্ছে যে আমার মামা আমার সাথে 6 মাস কথা বলে নাই। ফ্যামিলি ইসলামিক মাইন্ডের, মামাকেই তার অনেক ফ্রেন্ডরা বলে তোর ভাগ্নিকে দেখছি। বেশ কিছু নাটক তো করেছে প্লাস সাইজ। মা তো ফার্স্টে তো রাজি ছিলই না। মা পাশে থাকলে সবকিছু ইজি হয়ে যায়। কেউ মানে ওইভাবে ভালোভাবে রেসপন্স করেছে, কেউ করে নাই। না, মিডিয়াতে তো এগুলো থাকে যে উল্টাপাল্টা অফারও থাকে। ফেমাস হতে চাও নাকি ভাইরাল হতে চাও? আচ্ছা, ফেমাস কিভাবে কথা বলে? যে গিভ এন্ড টেকে করে ফেলছে। শাকিব খান নাকি বানাবো তোমাকে আমি? তাহলে সাকিব খানের সাথে গিভ এন্ড টেকে যাব। বুবলিয়ার উপর ধরে তোমাকে তখন আইডিয়া আছে কি করবে ওরা? দুষ্টু কোকিল গানটা খুবই অসাধারণ। গাড়ি বাড়ি করে ফেলতেছে। সুগার ড্যাডি মেনটেন করছে। সুন্দর ছেলে, বিয়ে করতে হবে। হাজবেন্ড যদি বলে যে করতে পারবা তাহলে করবো, আর না বললে আর করবো না। বাট আমার বিয়ে টিয়ে করার এখন ইচ্ছা না, চিন্তা ভাবনা, বিয়ের কথা ভাবিও না। আর আমি ছেলেদের বিশ্বাস করি না। রিয়েল লাভ তো করে না। ছেলেদের একটাই টেন্ডেন্সি, মানে আজকে কথা বলবে কালকে এই রুমে নিয়ে যাবে, এটাই হচ্ছে ওদের চিন্তা ভাবনা। মেয়েরা সবকিছু দিতে চায় কিন্তু তাকে রাখতেও চায়, দিয়ে নিয়ে চলে যেতে চায়। আমারই তো অনেক ফ্রেন্ড আছে যারা এরকম করে মেয়েদের সাথে। এইটা আবার কোনটা? এটা আরেকটা। ওয়েলকাম টু মুনজামেদ শো। আমি হোস্ট মুনজামেদ। আমার গেস্ট আজকে জান্নাত আফরিন। ও আমার সাথে একটা কাজ করছে অলরেডি, একটা কুকিং শো করছিল আমার সাথে, এবং সেখানে সে খুব মাটন রান্না করে বলছে বিফ না। জান্নাত, ওয়েলকাম টু মাই শো ওয়ান্স এগেইন। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি কেমন আছো? আম গুড। সে কি রান্না করছিল কি সেদিন? খাসির মাংস। ভাবছিলাম যেটা গরু ছিল। ও খাসির মাংস ছিল, রাইট। ওকে ওকে। সো ও সে অ্যাক্টিং করে আর মডেলিং ট্রাই করতেছে, কিন্তু অ্যাক্টিংয়ে খুব বেশি বিজি মনে হয় এখন, না? একটু বলো তোমার গল্প, একটু শুনি আমরা। আমার বেসিক্যালি হচ্ছে অ্যাক্টিংটা আসলে খুব বেশি ভালো লাগে, যে কারণে আমি খুলনা থেকে ঢাকাতে আসছি। ওকে। তো এই জন্য নাটকেই বেশি ফোকাস আমার। খুলনা থেকে ঢাকাতে আসছো মানে কিভাবে, কার উপরে ভরসা করে? কার উপর? আমার নিজের উপরে কনফিডেন্স ছিল যে আমি কিছু করব। শুরু থেকেই মানে ফার্স্ট তো ওইভাবে চিন্তা ভাবনা ছিল না যে মিডিয়াতে কাজ করব। তো একটা সময় হঠাৎ শিল্পকলাতে ছিলাম খুলনা, তখন মূল খুলনায় তো কোনো ক্যারিয়ার নাই, তো ঢাকাতে যাই। তো ঢাকাতে আসলাম যে এখানে ভালো কিছু হবে, এই জন্য ঢাকায় চলে আসছি। ওকে, বলো ঢাকায় কি, বাসায় কি বললা? ঢাকাতে ফার্স্টে মানে বাসায় তো ওইভাবে রাজি ছিল না। ঢাকায় এসে মেয়েদের সাথে তখন থাকতাম আমি, মানে না ছেলেদের সাথে থাকি না, এখন নিজেই বাসা নিয়ে থাকি, ফ্ল্যাট নিয়ে থাকি। বাট তখন ও ঢাকায় ফ্ল্যাট হয়ে গেছে। আচ্ছা, ভাড়া নিয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অনেক কষ্ট হতো ফার্স্টে, যে বাসা থেকে বলতো চলে আয় বা কিছু, বাট বাসায় কোনো কিছুই আমি বুঝতে দিতাম না। আর সব থেকে কষ্টের কথা হচ্ছে যে আমার মামা আমার সাথে 6 মাস কথা বলে নাই। মিডিয়াতে আসছি। হ্যাঁ, তো ফ্যামিলি ইসলামিক মাইন্ডের, তো এই কারণেই হচ্ছে আমার ফ্যামিলি থেকে অনেক ছিল শুরুতে। বাট এখন সেটা নাই। এখন যখন টিভিতে আমার নাটক দেখে, মামাকেই তার অনেক ফ্রেন্ডরা বলে তোর ভাগ্নিকে দেখছি। তো মামা অনেক এটা প্রাউড ফিল করে, বা নিজেই বলে যে আমার ভাগ্নির নাটক বা এরকম। কি নাটকে দেখলো মানুষজন? হ্যাঁ, বেশ কিছু নাটক তো করেছে প্লাস সাইজ। ওই নাটকটা আমার খুব ভালো হয়েছে। আর এবার ঈদে ভ্যানিশম্যান করেছি, ওইটা হচ্ছে নাজমুল হুদা ভাই ছিল ডিরেক্টর, আমার অপোজিটে ছিল পলাশ ভাই। ওইটাও খুব সাড়া পেয়েছে, মানে আমাকে অনেকে নক করে বলছে যে খুব সুন্দর লাগছে বা হট লাগছে, মানে ক্যারেক্টারটা ওই রকম ছিল আমার। তো এই তো। আচ্ছা, এখন প্রথম থেকে শুনি, ধরো কি ভেবে, কাকে ভেবে ঢাকায় আসার স্বপ্ন বা মিডিয়ায় কাজ করবো, একটু বলো। কাকে ভেবে বলতে, আমি ছোটবেলায় দেখতাম আমার আম্মা শাবানা ম্যাডামের খুব ফ্যান ছিল। তো ওই ছোটবেলা থেকে দেখতাম তার গান। তো উনি ফুল টুল দিত খুব, ওনার গানে দেখা যেত সুন্দর। তো ওইটা দেখে আমার খুব ভালো লাগতো। আর আমাকে ওনাকে আমার অনেক ভালো লাগে, যেটা সত্যি কথা। ওনাকে দেখে আমার মানে মনে একটু জাগছে যে আমিও মিডিয়াতে কিছু করি। তারপরে কি হলো? তারপরে তো এইভাবে বাসা থেকে শুরু থেকে বললাম মাকে যে আমি ঢাকায় যাব। তো মা তো ফার্স্টে তো রাজি ছিলই না। পরে আস্তে আস্তে। কোন ক্লাসে পড়তা তখন? আমি ইন্টারে পড়তাম। ওকে। তো আম্মু হচ্ছে সবকিছু ম্যানেজ করে, আসলে মা পাশে থাকলে সবকিছু ইজি হয়ে যায়। আম্মুই সবকিছু ঠিকঠাক করছে আর কি, ফ্যামিলিটা ম্যানেজ করছে। আম্মু সাপোর্ট না দিলে আমি এত দূর আসতে পারতাম না। ওকে, দেন ঢাকায় প্রথম দিন আসার কি কেমন লাগলো, কি বুঝছো, কি ভেবে? ফার্স্টে অনেক অফিসে গিয়েছি, অনেক ডিরেক্টরের কাছে গিয়েছি, কেউ মানে ওইভাবে ভালোভাবে রেসপন্স করেছে, কেউ করে নাই। আবার অনেক উল্টাপাল্টা বিহেভও মানে পেয়েছি। যেমন
হয় না, মিডিয়াতে তো এগুলো থাকে যে উল্টাপাল্টা অফারও থাকে, বা এটা করলে তোমার এটা করতে হবে। তো আমার খুব মানে ওই সময়টা আমি কিভাবে আগাবো, মানে এইভাবে হলে কাজ কিভাবে করব, তো ওটা খুব খারাপ লেগেছিল। তারপর আমি কষ্ট করে, কতটুকু বলতে পারবো একটু বলো, শেয়ার করো আমাদের সাথে, মানে কি কি হতো আসলে? মানে কি কি হতো, একটা অফিসে গিয়েছিলাম, এটা শেয়ার করি, বাট কোথায় কার কি No এটা problem, আমি হ্যাঁ। বলছি না। তো ফার্স্টে কথাবার্তা বললাম, তো বললো হ্যাঁ কাজ করবা ঠিক আছে, বাট তোমার তো আমার সাথে ইজি হতে হবে, আমার সাথে যেহেতু কাজ করবা আমার সাথে ফ্রি হতে হবে। তো আমি চিন্তা করলাম যে ওনার সাথে কি ফ্রি হবো, আমি বলছি, হ্যাঁ আপনার সাথে ফ্রি হবই, মানে কাজের ক্ষেত্রে তো একসাথে, যেহেতু ডিরেক্টর আর্টিস্ট। তো পরে একটা টাইম সে কথা বলতে বলতে সে উঠে আসলো, তার চেয়ার থেকে উঠে অফিসেই? এসে অফিসেই আমার কাছে এসে মানে আমার ঘাড়ে হাত দিচ্ছে, আমার চুলে টাচ করতেছে, মানে আমার একটু কেমন লাগলো। তখন আমি বললাম যে ভাই আমি আজকে উঠি, আমি অন্য আরেকদিন আসবো, মানে বের হয়ে যাওয়ার ট্রাই করলাম। তো বললো যে থাকো না, আর কিছুক্ষণ থাকো না, মানে ওই দিনটা আমার খুব খারাপ লেগেছিল যে এইভাবেই একটা মানুষ কিভাবে পারে আর কি, এই আর কি। দেন এরপর ওনার সাথে তো কাজ করো না, আমি ওনার সাথে কাজই করি নাই। ওকে। তো নেক্সটে উনি আমাকে বলছে যে তুমি কিভাবে কাজ করবা মিডিয়াতে এরকম করলে। তো এখন তো আমি কাজ করছি, করছো, right. আর সবাই তো সমান না, সব না। ডিরেক্টরও সমান না। আর সব থেকে বড় কথা, কিছু কিছু ডিরেক্টর এমন আছে, আমি জানি না ডিরেক্টর আমাকে কিভাবে নিবে এরপরে, সবার কথা বলবো না, যে কাজ নাই কিছু নাই, বলবো কাজ আছে আসো একটু অফিসে। তো আমার কথা হচ্ছে অফিসে কেন যেতে হবে, যদি কাজ থাকে তাহলে সে আমাকে ফোনে বলুক ডেট অমুক তারিখে, তো তুমি ফ্রি আছো কি না, বা এই যে গল্প, বা তুমি এটা করবা কি না। অফিসে যে কি হবে, অফিসে যে ফালতু আড্ডা, দেখা যাচ্ছে 2-3 বার আমি গিয়েছি কিন্তু কোনো কাজই হচ্ছে না, খালি যাচ্ছে আসছে, এটার তো কোনো মানে হয় না। একটা মানুষকে এভাবে কাজ না দিয়ে বারবার ডাকছে, বা দেখা যাচ্ছে শেষে মানে ওঠার আগে যে একটু হাক করতে পারতেছে, এইটাও তাদের কাছে ডিরেক্টরের কাছে অনেক, যে মেয়েটাকে ভালো লেগেছে, ফেসবুকে দেখে ভালো লাগছে, আচ্ছা অফিসে ডাকি। হ্যাঁ, তো বিষয়গুলো এরকম। এখন আমি আসলে কি মানে কাজ মানে খুব কমই করি, মানে আমার ভালো না লাগলে আমি করি না, কারোর সাথে আমার কথায় ভালো না লাগলে আমি যাই না আসলে। এবার ফালতু সময়েও আমার নষ্ট করতে ইচ্ছা করে না, যে একটা জায়গায় যাব সেখানে গিয়ে কাজ হবে না, আমি কেন তার অফিসে যাব খালি খালি। আর এমনও হয়েছে কিছু কিছু ডিরেক্টর আছে যারা যাদের সাথে আমি কাজ করেছি, তারা দেখা যাচ্ছে যে আমার যেতেও হয় নাই, যাদের সাথে আমার পরিচয়ও নাই, মানে অফিসে গেলেই যে সে খারাপ করবে এমনটাও না। কিছু কিছু আছে যারা এরকম করে। তো মানে যেসব ডিরেক্টররা আমাকে হেল্প করেছে তাদের সাথে আমার দেখাও হয় নাই, অনেক সময় ফোনে বলেছে যে এই ক্যারেক্টার আছে তুমি কি করবা কি না, এইভাবে কাজ করেছি, অনেক ভালো ভালো কাজ পেয়েছি, এই আর কি। ওকে, প্রথম ব্রেক কিভাবে পেলা? প্রথম ব্রেক আমাকে রুম্মান রুনি দিয়েছে আর কি। তো 5 স্টার ম্যাচ আখম হাসান ভাইয়ের সাথে, ওইটা দিয়ে আমি কাজ শুরু করি, মানে শুরুতে উনি আমাকে সুযোগটা দিয়েছে আর কি। আর চন্দন রায় চৌধুরী মিউজিক ভিডিও ওর সাথে করেছি, ও এই তো এভাবেই আগাচ্ছে আর কি। বলো মানে আসলে আমি মানে শুরুতে ওইভাবে আমাকে কেউ হয় না যে কেউ হেল্প করবে, আমি নিজেই সব জায়গাতে গিয়েছি, সবার সাথে যোগাযোগ করেছি, আস্তে আস্তে এইভাবেই মানে টুকটাক করে। কি কি করলা, কতগুলো নাটক করলা বা কয়টা? এটা তো স্পেসিফিক বলে, ধারাবাহিকে কাজ করেছি, সিঙ্গেল করেছি, তারপরে সিনেমার একটা করেছি, বাট সিনেমাটা হয়েছে কি মানে গত বছর শুটিং হয়েছে, এটা কি সিনেমা? যে স্বপ্নের ফেরিয়ালা, সাইমন তারিক ভাই ডিরেক্টর। ওইটা তো ওইটার শ্যুটটা মানে কিছু প্রবলেমের জন্য একটু অফ আছে, সামনে আবার হবে আর কি। কি প্রবলেম? এটা তো ডিরেক্টর তো বলে না, এখন সব অ্যারেঞ্জমেন্ট বা কোনো কিছু হয়েছে আর কি, এটার জন্য এটা করব আর কি। ওকে, সো তোমার ধরো জার্নিটা বুঝলাম যে মানে অতটা সহজ বা সরল ভাবে হয় নাই। হ্যাঁ, চাইলেই তুমি আসলে চান্স পেয়ে যাও না, তাই না? তোমাকে এরকম কিছু স্ট্রাগল তো পার হইতে হয়েছে, ডিরেক্টর ডাকতেছে, কাজ করতেছে না, কিন্তু টাইম ওয়েস্ট করতেছে, মানে এরকম কোনো এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করতে পারো যেখান থেকে তুমি আসলে মনে হয়েছে যে না ভাই এনাফ ইজ এনাফ, আমি এখন আমার মতো করে আমার প্ল্যান চেঞ্জ করব? আমি না, এখন তো এটা এখন মনে হয়, আমি শুরু থেকে মানে একটু পাগলের মতো লাগতো, আমি কি করব বুঝে উঠতে পারতাম না, যে দূরে এখানে হচ্ছে কাজ হবে না, এইভাবে কিভাবে হবে, এত কষ্ট কিভাবে কাজ পাবো, এরকম হলে একটা অফিসে যে বিব্রত হয়েছে, তো ভয়ই লাগতো কারোর সাথে দেখা করতে। তো এখন মানে মাইন্ডটা ঠিক করেছে যে কাজ দেয় সে তো এমনিই দেবে, ভালো যাদের সাথে যোগাযোগ আছে, হাই হ্যালো রাখছি বা তাদের সাথে দেখা করছে, তারা তো আর এই টাইপের না যাদের সাথে আমি কাজ করি রেগুলার।
তো এই টাইপের মিন্স মানে তোমারও তো কাউকে ভালো লাগতে পারে, তখন তুমি কি করো? এখন ভালো লাগলে সেই বিষয়টা, ভালো লাগলে তো ভালো লাগলোই, সেখানে তো আর কোনো ইয়ে থাকে না। আর মানে জোর করা আর ভালো Of লেগে course. কিছু করা সেটা তো আলাদা। এই তো সো জোর করার কেউ ট্রাই করছে আর এরপরে জোর ওই করা। প্রথম দিনের পর? তারপরে আরেকটা ঘটনা বলি, সে আমাকে এরকম ডিরেক্ট অফার করছিল, তো আমি তাকে বলছিলাম যে না আসলে আমি তো এটা পারবো না। তো বললো তোমার পেমেন্টটা ডাবল দেয়া হবে। তো আমি বললাম আমার ডাবলের দরকার না, আমার যা পেমেন্ট ওইটা দিলেই হবে, আমি কাজটা করতে চাই। ডিরেক্টর নাকি প্রোডিউসার? সেটা প্রডিউসার ছিল। তো পরে সে আমাকে পরের দিন সকালে মানে শুট রাতে আমি দেখি আমাকে কেউ কল করে না, মানে আগের দিন তো বলে দেয় যে production থেকে ড্রেস তো phone কি দিবে, হবে হ্যাঁ, of course. বা কি নিব। তা আমি ফোন দিলাম অ্যাসিস্ট্যান্টকে, আমি বললাম যে কি ব্যাপার তোমরা ফোন দিচ্ছ না, কি ড্রেস নিব বা কিছু। তো বলে, আপনাকে তো ক্যান্সেল করা হয়েছে। তা আমি বললাম আমাকে ক্যান্সেল করা হয়েছে কেন, আমি তো বুঝলাম না। তো সেটা তো আমরা জানি না, প্রডিউসার জানে। পরে আমি তাকে ফোন দিয়েছি, দিলে বললে যে তুমি তো আমার কথাটা শুনলা না। তো আমি বললাম যে শুনলাম না, আমি তো আপনাকে ফার্স্টেই বলেছি যে আমি আপনার কথায় রাজি না, আমার পেমেন্ট ডাবল দরকার নাই, যেটা আছে ওইটা দিলেই হবে, না এইভাবে তো কাজ করবো না। তো আমি বললাম যে আপনি এটা করবেন না, আপনি আমাকে আগে বলতেন, আপনি আমার ডেটটা কেন নিছেন। তো বললো তুমি কি নায়িকা শাবনূর হয়ে গেছো। তো আমি বললাম আমি নায়িকা শাবনূর হই নাই, আমি একজন আর্টিস্ট, আমার ডেটের তো মূল্য অবশ্যই আছে। তো একটা পর্যায়ে তার সাথে আমার অনেক বার্গেনিং হয়েছে, চিল্লাপাল্লা হয়েছে। পরে এই তো পরে পরে আর তার সাথে ওই কাজ আমার করাই হয় আর কখনোই কাজ করো না নাই? না না করি নাই। ওকে, বাট এরপরে তোমার কি মনে হলো যে কাজ যখন শুরু করলা তখন কি এগুলো ফেস করতে হয়েছে নাকি না যে স্মুথ ছিল? স্মুথ তো ছিল না, মানে যেমন ঢাকা শহরে মানে থাকতে আমার খুব কষ্ট হয়েছে, মেয়েদের সাথে মানে ফ্যামিলির সাথে ছিলাম, 4-5 জন এক রুমের মধ্যে থাকা, এটা খুব কষ্টকর। থাকা খাওয়া, বাসা থেকে ওইভাবে টাকা পয়সা আমি নিতাম না, আর বাসায় বলতাম না যে আমার কষ্ট হচ্ছে, মানে এটা বললে তো বাসা থেকে বলবে যে চলে আয়, এটা আমি জানাই নাই। আর আমার আত্মীয় স্বজন ছিল ঢাকাতে, আমি কখনো কারো হেল্প নিই নাই, মানে পরবর্তীতে বলবে যে ওকে থাকতে দিয়েছিলাম বা এমন কিছু, আমি একাই এইভাবে থেকে আসলে। এই যে কষ্ট, ওই যে বিটার এক্সপেরিয়েন্স যেগুলো তুমি পাচ্ছিলা, কেন মানে এইগুলো কেন তুমি মেনে নিচ্ছিলা বা এই কষ্টটা কেন করতেছিলা? আমি নিজে কিছু, কারণ আমি যে খুলনা থেকে মানে আসছি একটা ইয়ে নিয়ে, এখন এটা যদি আমি ফুলফিল না করি তো বলবে গেছিল, হ্যাঁ ওই তো আসছে, পারে নাই কিচ্ছু। তো এইটা আমি আসলে নিতে পারবো না, যেই কারণে আমি মানে ফেল হতে চাই নাই আর কি। এখন কতটুকু করছো তোমার কি মনে হয়? টুকটাক করছি, বাট যে পরিস্থিতি মানে ভালো খারাপ মিলিয়ে তো সব কিছু থাকে। তো মানে বললাম না যে কিছু কিছু জিনিস থাকে। আর আমার কথা হচ্ছে যে একটা মানুষ অফার করে তো ভালো লাগার তো একটা বিষয় থাকে, সবার সাথে তো সব কিছু করা সম্ভব না, এটা তো ভালো লাগা থেকে হবে। সে নিজেও চিন্তা করে, সে তো নিজের দিকে তাকাবে, তাই না? আমি যে মেয়েটার সাথে কিছু করব বা কিছু, স্বাভাবিক। তো তো এইগুলো মিলায় আমার আসলে বললাম তো কাজ টাজ খুবই কম করি, এই আর কি। তো ওগুলো বাসায় বলছো তোমার যা এক্সপেরিয়েন্স হচ্ছিল? না, এগুলা তো বলি নাই। আর সব থেকে ইয়ে হচ্ছে আমার ভাই বোন নাই, আমি একাই, আমি খুব আদরের। আর এইগুলা তো কার সাথে শেয়ার করবো, এটা বললে তো এমনিই থাকতে দেয় না, তো এটা বললে তো আরো বলবে যে করারই দরকার নাই কিছু। সো তুমি কি এখন স্ট্রাগল করতেছো নাকি না ফ্ল্যাট নিছো যেহেতু মানে কাজ টাজ ভালো হ্যাঁ, হইতেছে? টুকটাক কোনটা করতেছি। নাকি সুগার ড্যাডি বানাইছে কিছু? না, সুগার ড্যাডি নাই। মানে এরকম কেউ বলে নাই? তোমার মনে হয় না যে এটা তোমার শর্টকাট ওয়ে, যে একটা বয়ফ্রেন্ড বানাই ফেলি যার একটু টাকা পয়সা আছে তাহলে হয়ে যাবে? হ্যাঁ, অনেকেই প্রোডিউসার বলেন। ডিরেক্টরকে বয়ফ্রেন্ড বানাই ফেলি, না, এরকম মনে হয়েছে? না, প্রডিউসার ডিরেক্টরের বয়ফ্রেন্ড বানাই ফেলে এরকম মনে হয় নাই কখনো, যে ডিরেক্টর তার সাথে কিভাবে কি হয়। সম্মানের জায়গা, হ্যাঁ, আমি মনে করি সে একজন শিক্ষক, এটাই মনে করছি। ডিরেক্টর তো শিক্ষক হতে চায় না, ডিরেক্টর তো তোমাকে চায়। তখন এখন ডিরেক্টরকে যদি আমার ভালো লাগে তাহলে তো অবশ্যই। এখন কাউকে ভালো লাগে না তোমার? হ্যাঁ, কোনো ডিরেক্টরকে ভালো লাগে না? কোনো কাজ করছো, কতগুলো কাজ করছো তুমি? বেশ কিছু করছে, এখন এটা তো গুণে বলতে পারবো না। কোন আমার অনেক ডিরেক্টরকেই ভালো লাগে, মানে ওই ভালো লাগে না, মানে এমনি ভালো। নাম বলতে পারি আমি, মাহমুদ মাহিন ভাই আছে, মোহন আহমেদ আছে, তারপরে মেহেদি হাসান হৃদয় আছে, এদেরকে আমার পার্সোনালি খুব ভালো লাগে, এনারা অনেক ভালো আর কি। এই তো। আর তোমার বয়ফ্রেন্ডের তো নাম বলা যায় না। বয়ফ্রেন্ডের জন্য তুমি কারোর সাথে জড়াও না এরকম কিছু?
না ওইরকমও কিছু না আসলে। কয়টা তোমার? ও আমার ও, মনে হচ্ছে কতগুলো বয়ফ্রেন্ড ছিল বলছিলে। 100টার পরে লাইনে, হ্যাঁ, এবার তো আরো বেশি হয়ে কাহিনী বলো গেছে। তো। ও তাহলে তো তোমার তো প্রচুর কাজ করার কথা। 200 ধরো। তো 200 এর মধ্যে বয়ফ্রেন্ড, মানে তুমি কাদেরকে বয়ফ্রেন্ড বলো? শোনো, 200-র মতো বয়ফ্রেন্ড বলতে মানে আমাকে যারা অফার দিচ্ছে, লাইক করছে, আমি এদেরই বয়ফ্রেন্ড ধরে। 200 জন অফার দিচ্ছে তোমাকে? মানে হয়ে গেছে এই এতগুলো, রুচির কি অবস্থা? এতদিনে কেন আমি সিরিয়াস? তাই বলে 200টা ছেলে তোমাকে অফার দিয়ে দিছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানাতে? আমাকে তো মাঝে একটা ছেলে বলে প্রেম করব না বিয়ে করব, আপনার বাসার অ্যাড্রেস দেন। সামনাসামনি দেখে না ছবি দেখে নাম্বার চায়, দেখা করতে চায়। দেখা করো নাই? আবার মাঝে এক লোক আমাকে বলছে যে আপনাকে আমার খুব ভালো লাগে, আপনি প্লিজ একটু কফি খান, আপনাকে আমি একটা আইফোন গিফট করব। আই হায়, তারপরে তুমি কি বলছো? আমি করি নাই, আমার ভালোই লাগে। আমার আইফোন, বাট সেটা সে দেয় নাই, সেটা সে দেয় না, আমার মামা দিয়েছে ফোনটা। আচ্ছা, যে মামার কথা বললাম আর কি। আচ্ছা, সে না আগে বলো 200 মানে আসলে তোমার কয়টা বয়ফ্রেন্ড? মানে বয়ফ্রেন্ড লিটারালি বয়ফ্রেন্ড তো তোমার আছে না? লিস্ট। আর আমার সুন্দর ছেলে অনেক পছন্দ, স্মার্ট ম্যানলি ছেলে ভালো লাগে, দেখতে নাইস লাগে অনেক। সুন্দর ছেলে দেখলে মনে হয় আমি উঠাই নিয়ে আসি। তো আইস না কি করব? ভালো লাগবে। মানে এনে কি করব আমি বুঝি নাই। ভালো লাগবে, হাক করব। এসো, তোমার কিন্তু আম্মু দেখবে, মাথায় রেখো। তুমি বলতেছো যে তোমার একটা সুন্দর ছেলে এরকম লাস্ট কবে মনে হয়েছে? কাকে দেখে মনে হয়েছে? সে আমার ফ্রেন্ড। কে এটা? সেটা নাম বলা যাবে না তো, দেখবে এটা। কিন্তু আমি আমি জানাতে চাচ্ছি না ওকে। আচ্ছা, ওকে জানাতে চাচ্ছ না? না না না, উঠাই নিয়ে আসছো? না না, উঠাই আনি না, এমনি আমার কাছে আসছে, ওর ভাব বেড়ে গেছে অনেক। কিরকম? তারপরে মানে তোমার বাসায় আসছে? আমার বাসায় আসে নাই, মানে আমাদের দেখা টাকা হয়েছে। হ্যাঁ, তারপরে এই আর কি, ভালো লাগে অনেক। ওকে বলছো? না, এগুলো বলি নাই। আচ্ছা, বললে ভাব বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ওকে, বাট তোমার এরকম একটা ছেলেকে তোমার দেখে মনে হচ্ছে ওরা উঠে নিয়ে আসবো, এটাকে ফ্রেন্ড ছাড়া? এটা হচ্ছে শেখ তন্ময়। শেখ তন্ময় হচ্ছে পলিটিশিয়ান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে? ওই তো ওনাকে মনে হয় নিয়ে আসি উঠায়। তোমার ক্রাশ? হ্যাঁ, আমার ক্রাশ। তারপর উঠে নিয়ে কি হবে? এনে রেখে দিবা? না, কি রেখে? ক্রাশ মানে বুঝো না? না, বুঝি না। ক্রাশ মানে কি? আমার কখনো অনেক ভালো লাগে তাকে, আমার সকাল বিকাল তো দেখি সারাদিন তাকে। আর আমার মানে প্রোফাইলে বা আমার এখানে গেলেই তুমি চেক করলেই পাবা তার ছবি। অলওয়েজ আমি স্টোরি তার ভিডিও দিই, সবকিছু। বিকজ হি ইজ হ্যান্ডসাম, সেজন্য। তার হাসি সুন্দর, সবকিছু, ফিগার, সবকিছু ভালো লাগে। সে বিয়ে করছে কিন্তু, তার বউ আছে কিন্তু। হ্যাঁ, তো কি হয়েছে? কথা বলতেছো, ইসলামে 4টা বিয়ে করা যায়। সমস্যা কি? রাজা বাদশাদের থাকে না অনেকগুলো রানী। দিন নাই মানে তুমি চাচ্ছ কি সেকেন্ড ওয়াইফ হবে এরকম কিছু? না, এই ওয়াইফ টাইপের চিন্তা করি না, ভালো লাগে, অনেক ভালো লাগে। মানে এটা তো আর স্পেলিং করে মানে তোমার এটা কিন্তু মানে হেভি একটা পুরো ডেসপো টাইপ, যে উঠায় নিয়ে আসতে, মানে ছেলেরা এটা বলে, মানে কোনো মেয়ে বলতেছে একটা সুন্দর ছেলেকে দেখলে উঠায় নিয়ে আসতে ইচ্ছে করে আমার, তারপরে এনে কি করবা? হাক দিবা, তারপরে বিয়ে করবে, এরকম কিছু? বয়ফ্রেন্ড বানাবা, এরকম কিছু? হ্যাঁ, এরকম। অন্য কোনো মেয়ে যদি থাকে তখন? এমনি ম্যানলি ছেলে, স্মার্ট ছেলে আমার খুব পছন্দ, দেখতেও ভালো লাগে আমার কাছে। আগোছালো ছেলে আমার একদম পছন্দ, যেমন তোমাকেও ভালো লাগে। সামনাসামনি বললাম, তোমাকে উঠাবো না। থ্যাংক ইউ। তুমি শেখ তন্ময়ের কথা বলো, মানে তুমি ধরো তাকে উঠাই নিয়ে আসবা, হ্যাঁ, আমি ঘুরবো তার সাথে, ডেটে যাব, তার ওয়াইফ আছে, তাতে কি হয়েছে? ওয়াইফ থাকলে আজকালকার ছেলেরা ওয়াইফ আছে তারপর বাইরে প্রেম করতেছে না, ডেটে যাচ্ছে না, সমস্যা কি? আচ্ছা, আজ সবকিছু তো উঠাই নিয়ে যাচ্ছেন, ওটা তো সবকিছু থাকে, সবকিছু তো শেষ হয়ে যায় না, মানে তাই না? হোয়াট ডাজ দ্যাট মিন? মানে সে আমার সাথে গেলে এমন কি ক্ষতি হবে? বাট তার ওয়াইফ মেনে নিবে? এখন ওয়াইফ জানলে তো মেনে নিবে। ও আচ্ছা, জানবে না তুমি বলতেছো। আচ্ছা, ধরো তুমি কারো ওয়াইফ, তোমার হাজবেন্ডকে কেউ বললো বা তোমার বয়ফ্রেন্ডকে কেউ বললো, যে একটা মেয়ে বললো যে আমি তোমার হাজবেন্ডকে আমার ভালো লাগছে, উঠায় নিয়ে যাবো, বা তুমি জানতে পারলা, তখন তুমি কি করবা? আমি তো ডিরেক্ট তাকে খুন করে ফেলবো। তাহলে এখন তো তোমার ওই শেখ তন্ময়ের ওয়াইফ তো তোমাকে খুন করতে পারে না, সে তো জানবে না। আরে মানে জানতেই পারে, করলে করুক, জানতেই পারে না। হ্যাঁ, যদি খুন করা করুক। দেখো মানে এটা এখন কিন্তু না জানার কোনো কারণ নেই, এখন সবকিছু সবার সামনে। তুমি খেয়াল করে দেখো, চমকের যে বিয়ে করলো, হ্যাঁ,
বলো এটা নিয়ে তুমি কি শুনছো, কতটুকু জানছো, কতটুকু শুনছো, দেখো খেয়াল করে দেখো। সেটা তো ওই যে তার হাজবেন্ডেরও বিয়ে আছে, তারও বিয়ে আছে, এটা কি তুমি জানতা? প্লাস প্লাস হয়ে এটা গেছে। তুমি প্রথমে জানতা? যেহেতু মিডিয়া, সবাই কিন্তু এর সবকিছু বের হয়ে যায় এখন, সবাই সবার খবর জানে। সো কি চমকের বিয়ে হয়েছে আগে, বা চমকের হাজবেন্ডের এখন 2টা বিয়ে, 2টা বেবিও নাকি আছে, তার আছে আগের ঘরে, 2টা বউয়ের ঘরে। তো এগুলো তুমি জানতা কিভাবে না, আসছে? এটা তো মিডিয়াতে তো আসছে। তার মানে তো এখন কোনো কিছু কিন্তু লুকানো থাকে না, সব কিছু সবাই শোনো, তুমি জেনে আমাকে যায়। এত ভয় দিও না, আমি ভয় পাই না, আমি খুব সাহসী একটা মেয়ে। সাহসী, আচ্ছা হ্যাঁ বলো, সাহসী হলে কি করবো শেখ তন্ময়কে নিয়ে? বললাম তো, ডেটে যাব, ঘুরবো, হুম। ডিনার করব, হুম। এই তো। ভেরি গুড, এটা তোমার স্বপ্ন। তুমি লং media তো- ড্রাইভে যাব, হাত ধরবো। আহা, মানে খুলনা থেকে ঢাকা আসছে এগুলো করার জন্য? না না, এগুলো কথা তুমি তাহলে? জিজ্ঞেস করলা, এই জন্য এটা বলছি। বাট মানে আমি তো কাজের জন্যই আসছি, মিডিয়াটাকে অনেক ভালোবাসি, অভিনয়কে অনেক ভালোবাসি, হুম। এই তো এই ভালোবাসা তো থেকে তুমি আমাকে আসছি। এইটাই এখানেই বলো, ধরো শেখ তন্ময় তোমার হাতের বাইরে, নাগালের বাইরে, বাইরে ধরো, কিন্তু তোমার যাদের সাথে তুমি কাজ করতেছো, তোমার কো অ্যাক্টর, ডিরেক্টর, প্রডিউসার যারা আছে, বা তোমার আশেপাশে যারা কাজ করে, এরকম লাস্ট কবে কার সাথে তোমার এরকম ফিল হয়েছে যে ওকে আমি খুব ভালো লাগছে, ওটা নিয়ে চলে যাব? কে ছিল এরকম? কয়জন ছিল তোমার এই 200 লিস্টের মধ্যে? কতজন? তুমি এইগুলা জ্ঞান জিজ্ঞেস করতেছে, এরা আরে তোমাকে তুমি- পিটাবে সামনে পেলে। এখন তুমি বলতেছো তোমাকে 200 ছেলে তোমার লিস্টে না, বয়ফ্রেন্ড এরা তো আমাকে বয়ফ্রেন্ড হিসেবে, এরা আমাকে লাইক তোমাকে করে, চায়, এরা like সারাক্ষণ করে। চায় আমাকে। সারাক্ষণ চায় তোমাকে? হ্যাঁ। ওকে, তুমি কাউকে না পাত্তা করে। দেয় না 200 জনকে? না, হাই হ্যালো কথা বলি, বাট মানে একটা মানুষের সাথে কথা বললেই তো সবকিছু হয়ে যায় না, মন ভাঙি না আমি কারো। থাকো, লিস্টে থাকতে চাও থাকো। মানে কারো মন ভাঙো না, কিন্তু সবাইকে রেখে দিচ্ছ। বাট কারোর সাথে ঘুরতে গেলে তখন কি হয়? ওইভাবে সবার সাথে আমি ঘুরি না, বললাম ভালো না লাগলে আমি কারোর সাথে বেরো হব না। আর আমার ফ্রেন্ডও অনেক সুন্দর, আমার ফ্রেন্ড হতে গেলে অনেক সুন্দর হতে হবে। আমি বলতেছি, তুমি ধরো ভাইরাল যদি হইতে চাও, এখন যেটা হয়, ধরো তোমাকে ওইভাবে কেউ চিনে না, রাইট? তুমি হ্যাঁ। নাটক করতেছো হ্যাঁ। বা একটা দুটো ফিল্ম শুটিং যেগুলো করতেছো, কিন্তু তোমাকে ওইভাবে চিনে না। এখন তুমি কি এরকম কথা বলে ভাইরাল হতে চাও, নাকি এরকম কাজ করে ভাইরাল হতে চাও, যে সোদের মানুষ তোমাকে না, চিনে? আমি কাজ করে ভাইরাল হতে চাই, সেটা কি ভালো কাজ। পসিবল? মানুষ কাজ করে কি ভাইরাল হচ্ছে এখন? না, এখন তো উল্টা পাল্টা, সবাই কি এক বলো? একজন এক এক রকম, কেউ উল্টা পাল্টা বলতেছে, মানে এক একজন সম্বন্ধে, যেমন হিরো আলম, হুম। এই কি কি আরো আছে না, কি সব নাম, আমি তো হুম। এগুলো মাথায় হুম। আসতেছে না, হুম। এগুলো বলেই ভাইরাল হচ্ছে। বাট আমার মনে হয় কাজ দিয়ে ভাইরাল হওয়াটা অনেক বেটার আর কি। হুম। তোমার মিডিয়াতে এরকম কাকে ভালো লাগে শেখ তন্ময়ের মতো, আমাদের নায়কদের মধ্যে? তন্ময়ের সাথে কারো তুলনা নেই। আচ্ছা, ওকে, ঠিক আছে। তন্ময় ওকে, মিডিয়াতে বলো। ফারহান ভাইকে ভালো লাগে। মুশফিক? হ্যাঁ, মুশফিক ভাই, তার সাথে আমার কাজও কাজ হয়েছে, করছো, okay. অনেক হেল্পফুল, অনেক ভালো একজন মানুষ, হুম। ওনাকে ভালো লাগে। তারপরে উঠাই নিয়ে এসছো, বুঝছো? না 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 না, এগুলা ওনাকে বলি না। করণে, আচ্ছা ওকে। তারপরে আর? নিলয় ভাইকেও ভালো লাগে। ওকে। তারপরে তুমি কাজ, Sorry, সবার সাথে কাজ নিলয় ভাই। করছো না? হ্যাঁ, হ্যাঁ। নীলের বউ কিন্তু মারবে তোমাকে, দিতে না? হ্যাঁ, 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 হ্যাঁ। মারবে কিন্তু তোমাকে। আচ্ছা, হ্যাঁ, তো এই যে তুমি নাটকগুলো করতেছো, ওইভাবে তো আসলে কেউ তোমাকে চিনতেছে না, হুম। মানে মন খারাপ হয় না? চিনছে, বা কি হ্যাঁ plan? চিনে, অনেকেই তো চিনে। ও, চিনে, okay. চিনে, হ্যাঁ। যেমন আরেকটা মজার কথা বলি, আমি বাজারে গেছি, আমি আমার বাজার নিজেই করি, হুম। তো বাজারে গিয়েছি। কোথায়? বসুন্ধরায়? হ্যাঁ, বসুন্ধরাতেই। তো বাজারে গিয়েছি, আমি শাক কিনতেছিলাম, এখন ওই শাক? হ্যাঁ। ওকে। তো ওই ছেলে বলছে, আচ্ছা আপু, আপনি নাটক করেন তাই না? আমি বলছি, মনে হয় করি, আপনাকে দেখছি। তো আবার পাশের দোকানে গেলাম, সে আবার বলছে, আপু আপনি অনেকগুলা নাটক করছেন তাই না? তো মনে হইলো যে মানুষ চিনছে আস্তে আস্তে। আবার খুলনাতে গেলে অনেকেই দেখা করতে চায়, আবার ঢাকাতেও আছে কিছু কিছু, আপু আপনার নাটক ভালো লাগে, হুম। এই তো। ওকে, সো নাটকে তুমি বিজি, ফিল্মে আসলে কি ট্রাই করছো? নায়িকা হওয়ার, খুলনার তো অনেকেই নায়িকা। সবই নায়িকা, খুলনা বাদ দিলে নায়িকা কে কে, থাকবেই পপি, না। মৌসুমী? মিষ্টি জান্নাত, আঁচল, তমা মির্জা, আচ্ছা, ও সব খুলনার? হ্যাঁ পিয়া জান্নাতুল, আচ্ছা, ওকে। আর আচ্ছা, ও সব খুলনার? হ্যাঁ পিয়া জান্নাতুল, আচ্ছা, ওকে। আর পপি আপু, মৌসুমী সো আপু। তুমি, ওগুলো আমি বললাম, সো তুমি কি এরকম প্ল্যান করতেছো নাটক বাদ দিয়ে ফিল্মে? মনে না, হয় নাটক বাদ পসিবল? দিয়ে আমার দুইটাই মানে আমি করব আর কি, বাট ফিল্ম তো অবশ্যই বড় পর্দার ইচ্ছা থাকে, বাট আমি আর একটু নিজেকে তৈরি করে তারপরে আমি চাচ্ছি যে বড় পর্দায় কোন টাইপ মুভি, এটা মানে কোন টাইপ মুভি তোমার পছন্দের আর কি, যদি হয় কি টাইপ মুভি তুমি করতে চাও?
অফার তো আসছে নাকি এর মধ্যে? আমার একটা ক্যারেক্টার করার ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে মেয়ে ভিলেন থাকে না, আচ্ছা আচ্ছা, নেগেটিভ রোল। হ্যাঁ, এরকম করার ইচ্ছা আছে। ওকে। আর আর্ট ফিল্ম। ও, কমার্শিয়াল মুভি করবা না? না, আর্ট ফিল্ম আমার ভালো লাগে আর কি। তো তোমাকে তো কেউ চিনবে না। আমার ভালো লাগবে আর কি ওটা করলে। আচ্ছা, তুমি আমাকে শুধু বলো, তুমি কি মানে ফেমাস হতে চাও নাকি ভাইরাল হতে চাও? ফেমাস হতে চাই। আমাকে ওই যে বলছিলাম না, এক নামে চিনুক। কি এক নামে চিনুক? হ্যাঁ। তো সেটা কিভাবে চিনবে? ভাইরাল হলে চিনবে, ফেমাস হলে তো কেউ চিনে না। ফেমাস তো হয় না এখন কেউ মুভি দিয়ে, খেয়াল করে দেখছো? না, মুভি তো আমি বললাম না এখন চিন্তা করছি না, আমি আস্তে আস্তে আগাবো আর কি। হ্যাঁ, আচ্ছা, ফেমাস কিভাবে হবে তাহলে? কাজ করে নাটক করছি আস্তে আস্তে। কতদিন ধরে কাজ করতেছো তুমি? 2.5 বছর। 2.5 বছরে কতগুলো নাটক করছো? এটা গুণে মানে এভাবে বলতে পারবো না, করেছি। কতগুলো রাউন্ড? এখন এটা সংখ্যা কেমন হবে, হয়েছে তো বেশ কিছু হয়েছে। অ্যারাউন্ড তাও অ্যাপ্রক্স 40। এত নাটক করে ফেলছো? 40টা তো হয়েছে মিনিমাম। ওকে, তাহলে তো মানুষজন ওইভাবে তোমাকে চেনার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্যারেক্টার তুমি বলো একটা দুটো। আচ্ছা, মানুষজন চেনার কথা, তুমি যদি আমাকে না চিনতা তোমার সাথে ডাকতা? না না, আমার তো আমি চিনি না, তোমার ফ্যান ফলোইং কি রকম? হ্যাঁ, সেটা তো আছে। আবার অনেকে পছন্দ করে, বললাম না, কেউ বিয়ের অফার দেয়। আবার মাঝে হয়েছিল পূজার সময় একটা ছেলে বলছিল, আপু আপনার জন্য নাড়ু পাঠাই দিই, এরকম। ওকে। না, আর আমার সাথে আমি কিন্তু নর্মালি সবাইকে ডাকি, কিন্তু আমার সেলিব্রিটি শো ছাড়া শো আছে, ওই শোতে ধরো সবাইকে ডাকি, ধরো যাদেরকে মানুষ চিনতে চায় বা একটু জানবো, আমি মনে হয় একটা প্ল্যাটফর্ম দিই। তোমার এখান থেকে তো অনেকে আবার ভাইরাল হয়েছে, মানে অনেকেই তাদেরকে চিনতো না। হ্যাঁ, সো ইউ ক্যান টক অ্যাবাউট ইউর লাইফ সো দ্যাট লাইক মানুষ এখান থেকে তোমাকে চিনতে পারে, সেটা ডিফারেন্ট জিনিস। বাট আমি বলছি, ধরো থাকে না তো প্ল্যান থাকে, তুমি আসলে কি প্ল্যানে আগাচ্ছ? তুমি 40 নাটক করে ফেলছো, 40 মানে ইটস এ হিউজ নাম্বার না? একটা মিডিয়াতে 2.5 বছর এতগুলো কাজ করা মানে তো অনেকে তো কাজ পায় না। সো একটা প্ল্যান থাকে না যে আমি করতেছো, তুমি একটা লাইক লুপে যাচ্ছ বা একটা ফ্লোতে যাচ্ছ, এরপরে কি ইজি। আবার দেখছি বেশ কিছু যারা নতুন, মানে আমার থেকেও নতুন, আমি তো নতুন, তারা দেখছি ইজিতেই খুব সহজে অনেক কিছু করতেছে। তো আমি মনে করছি যে ইজিতে না করে আমি একটু আস্তে আস্তে। কিরকম ইজিতে করে ফেলতেছে? তুমি করতেছো না ওরা করতেছে? যে গিভেন থেকে করে ফেলছে, আচ্ছা, তো এটা তাদের ইজি হয়ে যাচ্ছে। বাট আমি তো ওইটা মানে ইয়ে করছি, আমি আস্তে আস্তে আগাতে চাচ্ছি। আস্তে আস্তে তুমি 2.5 বছর 40 নাটক করছো, অনেকে তো এতগুলো নাটক করে না। এখন লাক ফেভার তো সবার করে না, আমি জানি না কবে কপাল খুলবে, উপরালাই জানে। মানে তুমি গিভেন টেকে যেতে চাও না? না, যাও নাই? না। শিওর তো? হ্যাঁ, শিওর। আচ্ছা, হেভি, এটা কিন্তু ভালো লাগছে, মানে 40 নাটক করে ফেলছো, বাট দিস ইজ গুড। কিন্তু ফিল্মে যদি তোমাকে অফার করে তখন তুমি কি করবে? বড় অফার, নাটকে তুমি যাচ্ছ না গিভেন টেকে, ফিল্মে যদি বলে যে শোনো শাকিব খান নাকি বানাবো তোমাকে আমি, তাহলে সাকিব খানের সাথে গিভেন টেকে যাবো। খোদা মালিক, সবারে দিল ময়না পাখি, আমারে দিল শালিক। আচ্ছা, বুবলিয়ার উপর ধরে তোমাকে, তখন আইডিয়া আছে কি করবে ওরা? কি করবে? হয়ে গেলে তারপর আর কি করবে, হয়েই তো গেছে। শোনো, সাকিব ভাইকে আমার মানে যেটা সত্যি কথা, আগে অতটা ভালো লাগতো না, মানে ইদানিং মানে এই যে প্রিয়তমা মুভিটা দেখেছি, ওটা দেখার পর থেকে তার প্রতি ভালো লাগাটা আরো ইয়ে হয়েছে, তৈরি হয়েছে। তুফান? আর তুফানটা দেখা হয়নি, আমি কালকেই দেখবো। বাট সবার কাছে শুনছি যে এটা অনেক ভালো হয়েছে আর কি। এখন দুষ্টু কোকিল গানটা খুবই অসাধারণ। হ্যাঁ, তো শাকিব খান সাথে যদি গিভেন টেক যাও, তুমি অপু বুবলির কথা চিন্তা করছো? না, আমি এদের কথা তো চিন্তা করলে কেউ যাবে? চিন্তাই রাখি না এগুলো। না, বাট আমার কথা হচ্ছে, তাহলে শুধুমাত্র শাকিব খান হইলে তুমি রাজি আছো? হ্যাঁ, এবং সব শর্তে তুমি রাজি? শাকিব খানের কোনো দোষ নেই, আমি সবসময় বলি যে শাকিব খানের কোনো দোষ নেই, সব দোষ মেয়েদের, সব দোষ এটা সত্যি কথা। সবগুলো মেয়ে শাকিব খানের কাছে যায়, ঠিক আছে? তোমরা এরকম করো আর শাকিব ভাইয়ের দোষ হয়, দিস ইজ নট রাইট। ওকে, সো তাহলে তুমি ফিল্ম করলে শাকিব ভাইয়ের সাথে করতেছো? হ্যাঁ। আর যদি সে মানে ডিরেক্টর প্রডিউসার বলে যে শোনো নায়ক তুমি নাও, কোনো প্রবলেম নেই, বাট তখন কি করবা? রাজি থাকবা? না, আমার তো ভালো লাগতে হবে রে ভাই। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, সো তুমি নাটকে এখন বিজি, ফিল্মে তুমি ভাবোই নাই, তুমি আসলে এরকম হাইপোথেটিক্যালি বললাম আমি, কিন্তু তুমি আসলে নাটক নিয়ে বিজি থাকতে যাচ্ছ, তাই তো? কিন্তু এই যে ধরো অ্যাক্টিং বাদ দিয়ে অনেকেই তুমি যেটা বলতেছো, বা নাটক বাদ দিয়ে হয়তো কেউ চিনেও না কিন্তু গাড়ি বাড়ি করে ফেলতেছে,
সুগার ড্যাডি মেনটেন করছে। তো সেটাকে তুমি কিভাবে দেখো? তোমারই তো কোনো ফ্রেন্ডস, কোনো বান্ধবী হ্যাঁ এরকম, তাই না? আছে, এরকম আছে। তো সেটা কিভাবে নাও? আমার কথা হচ্ছে যার যেভাবে ভালো থাকবে সেটাই ভালো। সুগার ড্যাডি হলে যে খারাপ সেটা না, তার ভালো লাগছে সে করতেছে, যার ভালো লাগছে সে করতেছে না, সেও পাচ্ছে সেও নিচ্ছে, সমস্যা কি? ওকে, বাট তুমি তো সেদিকে যাচ্ছ না। না। তোমার ফ্যামিলিতে বলছো তুমি যে আমি স্ট্রাগল আরো কিছু দিন যাবে আমার, হ্যাঁ, তারপরে আমি বিয়ে টিয়ে করবো? বিয়ের কথা এখনো বলেই নাই। ফ্যামিলি থেকে বলে না? না, বলে না। তুমি তখন পড়াশোনা করতেছো না, শুধু অ্যাক্টিং হ্যাঁ করতেছো, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এখানে একা বাসা থাকতেছো তুমি থেকে ঢাকায়? না, এখানে আম্মু থাকে, আমার নানি আচ্ছা। থাকে, আব্বু মাঝে মাঝে আসে। ওকে। বাট বিয়ের কথা বলে না। বাট বললাম না, আমার সুন্দর ছেলে, বিয়ে করতে হবে, করলে বিয়ের পরে কাজ করতে পারবো মনে হয়? হাজবেন্ড যদি বলে যে করতে পারবা তাহলে করব, আর না বললে আর করব না। বিয়ের পর তো তার কথাটা শুনতে হবে। ও মানে হাজবেন্ড না বললে না, বন্ধ, হ্যাঁ। কাজ শেষ? আর তুমি যদি হাজবেন্ডকে বলো যে শোনো আমি কাজ করবো, তুমি জব করে না, বাদ দাও, আমি তোমাকে খাওয়াচ্ছি, এটা বলতে পারবা? না, এটা আসলে তাকে অসম্মান করা হবে। আর তাহলে তোমাকে বলে এটা অসম্মান করা হলো না যে তুমি কাজ বন্ধ করে দিতে হবে, তোমাকে বাচ্চা না, আমি তাকে বলবো যে দেখো আমার কাজটা তো খারাপ না, আমি করি, এটা তো তার পারমিশন নিতে হবে তোমাকে? হ্যাঁ, নিয়ে এসে যদি পারমিশন দেয় তাহলে আমি মিডিয়াতে কাজ করব। বাট আমার বিয়ে টিয়ে করার এখন ইচ্ছা না, চিন্তা ভাবনা, বিয়ের কথা ভাবিও না। আর আমি ছেলেদের বিশ্বাস করি না। এতগুলো বয়ফ্রেন্ড মেনটেন করো না, মানে আমি তো দেখছি, তাই না, অনেক বান্ধবীদের সাথে কত ফ্লার্ট হচ্ছে, রিয়েল লাভ তো করে না। ছেলেদের একটাই টেন্ডেন্সি, মানে আজকে কথা বলবো কালকেই রুমে নিয়ে যাবে, এটাই হচ্ছে ওদের চিন্তা ভাবনা। মঞ্জু কি রাগ হচ্ছে আমার উপরে? তখন মেয়েদের টেন্ডেন্সি কি? মেয়েদের টেন্ডেন্সি, মেয়েরা আসলে যাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে, আর যার প্রতি মন চলে সবকিছু দিয়ে থাকে। মেয়েরা সবকিছু দিতে চায় কিন্তু তাকে রাখতেও চায় পাশে। বাট ছেলেরা দিয়ে চলে যেতে চায়, দিয়ে নিয়ে চলে যেতে চায়, এটা টেন্ডেন্সি। ওকে, একটা জায়গায় থাকে না। ওকে, সো না, আই আন্ডারস্ট্যান্ড। তুমি অনেকের সাথে মিশছো, তুমি এরকম বুঝছি যে তোমার এক্সপেরিয়েন্স, তোমার না এটা ডিটেইল এক্সপেরিয়েন্স তোমার আসলে। না আমি মিশছি সেটা না, মানে জানি শুনি না, মানে কলেজ লাইফ, তারপরে এখন ফ্রেন্ড আছে, দেখছি শুনছি সব। আমারই তো অনেক ফ্রেন্ড আছে যারা এরকম করে মেয়েদের সাথে। ও রিয়েলি? হ্যাঁ, মাঝে কি হয়েছে, আমার এক ফ্রেন্ড বসুন্ধরাতে আমি গেলাম একটা গ্লোসারি শপে, তো আসছে, এখন হাই কেমন আছিস, এই তো ভালো। বলে কি, শোন আমি একটা মেরে নিয়ে আসছি, তুই কিন্তু আবার ওর কথা বলিস না। আচ্ছা ঠিক আছে, মানে ও একটাকে নিয়ে আসছে, আরেকটার কথা বলছে, এইটা আবার কোনটা, এটা আরেকটা। কেন কই যাবি, বলে বাসায়। ওকে, আরেকটু বলো তোমার সম্পর্কে, যতটুকু বলতে পারো আমরা একটু শুনি, তারপরে শেষ করবো। বিকজ ধরো তোমার যে প্ল্যান, তোমার যে লাইফ নিয়ে তোমার চিন্তা ভাবনা। স্ট্রেট একটা মেয়ে, মানে স্ট্রেট ফরওয়ার্ড, মানে যাকে বলি সামনাসামনি বলি। এই জন্য আমাকে অনেকে লাইক করে না, আবার অনেকে লাইক করে, এইভাবে বলি। মানে অন্যান্য মেয়েদের মতো মানে ঘুরায় পেঁচায় আমি কিছু বলি না, মানে যেটাই বলি সামনাসামনি, ভালো লাগলেও সামনাসামনি বলবো, খারাপ লাগলেও সামনাসামনি। আর সব থেকে বড় কথা যেটা, মানে আমি মানে কারো অর্ডার বা আমি নিজের ইচ্ছা মতো চলতে পছন্দ করি। মানে কেউ ওকে বলে যেটা করো না, এটা করো, এগুলো আমার ভালো লাগে না। আমি আমার মতনই চলবো, আমার যেটা ভালো লাগবে সেটা আমি করব, এটাই। নেক্সট 5 ইয়ার্সে তুমি তোমাকে কোথায় দেখো? জান্নাত আফরিন এই নামে দেখতে চাই আর কি, বললাম তো। 5 বছরে তুমি কোন লেভেলে তোমাকে দেখতে যাও, বা কোন জায়গায় তোমাকে দেখতে যাও? ভালো অভিনেত্রী, আর হচ্ছে মানে এখন যে অল্প মানুষ চিনে, তখন বাংলাদেশের পুরা মানুষই চিনে। ওকে, এটাই। আর সব থেকে বড় হচ্ছে যে আমি আমার খুলনাকে অনেক ভালোবাসি, অনেক মিস করি। মানে খুলনার সময় কাটানোগুলো, এখন ঢাকাতে যেগুলো আমি পারি না, বাট আমি মাঝে মাঝে খুলনাতে যাই, সবার সাথে আড্ডা দিয়ে ঘুরি। তারপরও মানে খারাপ লাগা থাকে না যে মানে প্রাণের শহরে থাকতে পারছেন, এটার জন্য খুব কষ্ট হয়। আর আমার ফ্যানদেরকে অনেক থ্যাঙ্কস, কারণ তারা পাশে না থাকলে হচ্ছে আমি এতদূর আসতে পারতাম না। আর কিছু কিছু ফ্যান আছে আমাকে অনেক উৎসাহিত করে, আপু আপনি আরও ভালো কাজ করবেন, দোয়া করি। এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। মানে আমি কারো কাছ থেকে কিছু নিই আর না নিই, মানে তারা যে বলে এটা আমি অনেক ইমপ্রেস হই আর কি। ওকে, এটাই। আর সব থেকে বড় কথা যে আমি এমন মানুষের সাথেই মিশি, মানে আমার যাকে ভালো লাগবে। এখন এটার জন্য যে তার অনেক কিছু হতে হবে, অনেক টাকা পয়সা থাকতে হবে এমন না, মানে মনটা ভালো থাকবে এরকম একটা মানুষের সাথে আমি মিশি সব সময়।
ভেরি গুড, কিপ ইট আপ এন্ড কিপ স্মাইলিং। আর কিছু বলো? থ্যাংক ইউ তোমার সাথে আমাকে ডাকছো। এনি টাইম, আরেকদিন রান্না করে খাওয়াবে, হাঁসের মাংস করে মুরগির মাংস খাওয়াই দেবা। ওকে, বাট না জানা, থ্যাংক ইউ, কিপ স্মাইলিং এন্ড গুড লাক। থ্যাংক ইউ।